সচিবালয়ের নাম পরিবর্তন করে মন্ত্রণালয় রাখতে হবে বলছেন আলাল। কাদেরের বিরুদ্ধে ট্রাইব্যুনালে খোকন চন্দ্রের ক্ষোভ। তরুণদের কাছে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। জানাবো রয়টার্সের প্রতিবেদন, ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কিনবে ভারত। এবং সর্বশেষ জানাবো 24 ঘন্টা ইস্তেহার ঘোষণা এসিপির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সচিবালয়ের নাম পরিবর্তন করে মন্ত্রণালয় রাখতে হবে বলছেন আলাল। সচিবালয়ের নাম পরিবর্তন করে মন্ত্রণালয় রাখার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সচিবালয়ের নামে আমরা যে স্থাপনা চিনি সেটির নাম হওয়া উচিত মন্ত্রণালয়। এখানে সচিবরা প্রধান নন, সচিবদের প্রধান হচ্ছেন মন্ত্রীরা। তাহলে এটির নাম সচিবালয় হবে কেন? এর নাম পরিবর্তন করে মন্ত্রণালয় রাখতে হবে। বৈষম্য দূর করতে হলে উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিবিদ সহ সাধারণ মানুষ আবাসস্থলকে বলা হয় বাসা, কিন্তু কর্মকর্তাদের বেলায় বলা হয় বাসভবন, ডিআইজির বাসভবন, পুলিশ সুপারের বাসভবন, আমলাদের নিবাস। এসব ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে, এসব বৈষম্য দূর করতে হবে। এ সময় বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, জুলাইয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন বা সংস্কারের জন্য ছাত্র জনতা জীবন দেয়নি। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে, সেখানে যে দলই বিজয়ী হোক আসবে, আমরা স্বাগত জানাবো। কাদেরের বিরুদ্ধে ট্রাইব্যুনাল, খোকন চন্দ্রের ক্ষোভ। জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে চোখ হারান খোকন চন্দ্র বর্মন, পাশাপাশি তার মুখ ও নাক নষ্ট হয়ে চেহারা বিকৃত হয়ে গেছে। খোকনের বর্তমান ছবি দেখে যে কেউ আঁতকে উঠতে হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন খোকন। সাক্ষ্য দেওয়ার সময় তিনি একটি নাম বলেন, কাওয়া কাদের। তাকে একাধিকবার প্রসিকিউশন থেকে জিজ্ঞেস করা হয় ওবায়দুল কাদের কিনা। তিনি ক্ষোভ প্রকাশ করে 6-7 বার বলেন কাওয়া কাদের। আদালতে খোকন বলেন, 2024 সালের 5ই আগস্ট দুপুরে যাত্রাবাড়ি থানার সামনে পুলিশ গুলি করে আমার বাম চোখ, নাক ও মুখ নষ্ট করেছে। হাজার হাজার মানুষকে মারা হয়েছে, আমার চোখের সামনে অনেক গুলি করা হয়েছে। আমাকে আহত করা সহ হাজার হাজার মানুষ হত্যার জন্য দায়ী শেখ হাসিনা, কাওয়া কাদের, আসাদুজ্জামান খান কামাল, শামীম ওসমান ও আবদুল্লাহ আল মামুন। মুখে রিকনস্ট্রাকশন সার্জারির উন্নত চিকিৎসার লক্ষ্যে প্রথম ধাপের জন্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাশিয়ায় পাঠানো হয় খোকন চন্দ্রকে। গত 22 এপ্রিল রাশিয়ার স্থানীয় একটি হাসপাতালে খোকন চন্দ্র বর্মনের প্রথম ধাপের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। তরুণদের কাছে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। তরুণ ভোটারদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তরুণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের 13 কোটি ভোটারের মধ্যে গত 1.5 দশকে প্রায় 4 কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। তোমরা ভোটার হলে ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার বিরাট সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্য বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পলাতক স্বৈরাচারের শাসনামলের গত 1.5 দশকের ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত 3 কোটি ভোটার সহ সবার সমর্থন ও সহযোগিতা চাই। তারেক রহমান বলেন, ছাত্রদলের নেতাকর্মী সহ সারা দেশের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছে আমার একটি আহ্বান থাকবে। মন দিয়ে শোনো কি আহ্বান জানাতে চাই, তারপর সেই আহ্বান ছড়িয়ে দাও সারা দেশের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছে। যারা নতুন ভোটার আসো, তাহলে বলি সেই আহ্বান, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। রয়টার্সের প্রতিবেদন, ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কিনবে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখবে ভারত। নাম প্রকাশে অনিচ্ছুক 2 ভারতীয় কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ভারতের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য অনুশীলন এবং রাশিয়ার সঙ্গে ব্যাপক জ্বালানি ও অস্ত্র সম্পর্কের অভিযোগ তুলেছেন। গত বুধবার তিনি তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে লিখেছেন, ভারত তাই 25% শুল্ক প্রদান করবে, সেই সঙ্গে উপরোক্ত কাজের জন্য জরিমানাও, যা আগস্টের প্রথম থেকে শুরু হবে। এরপরে ট্রাম্প দাবি করেন তিনি শুনেছেন যে ভারত রাশিয়া থেকে আর তেল কিনবে না, যদিও সে সময় সেই তথ্যের নিশ্চয়তা দিতে পারেননি তিনি। ট্রাম্পের এমন দাবিকে প্রত্যাখ্যান করে নাম প্রকাশে অনিচ্ছুক 2 ভারতীয় কর্মকর্তা রয়টার্সকে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত। তাদের মধ্যে এক কর্মকর্তা জানান, মস্কোর সঙ্গে দীর্ঘমেয়াদী জ্বালানি চুক্তি করেছে নয়াদিল্লি। রাতারাতি বাণিজ্য বন্ধ সম্ভব নয়। রাশিয়া বর্তমানে ভারতের সর্ববৃহৎ তেল সরবরাহকারী, যা মোট আমদানির প্রায় 35%।
ভারতের সরকার জানিয়েছে এই আমদানি বৈশ্বিক বিনিয়মের মধ্যে হচ্ছে, কারণ রাশিয়ার তেলের উপর সরাসরি কোনো মার্কিন বা ইউরোপীয় নিষেধাজ্ঞা নেই, বরং G7 ও ইউ নির্ধারিত মূল্যসীমা কাঠামো রয়েছে। তেল ক্রয়ের উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিক বক্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি ভারতের সরকারের কর্তৃপক্ষ। এমনকি তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জানান, তাদের জ্বালানি উৎসগুলোর ক্ষেত্রে বিশ্ববাজারের প্রতি নজর রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও জানান, বিভিন্ন দেশের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক তাদের নিজেদের যোগ্যতার উপর দাঁড়িয়ে আছে এবং এটি তৃতীয় শ্রেণীর দেশের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়। 24 দফা ইশতেহার ঘোষণা এসিপির। 24 দফা ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের এ ইশতেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ বলেন, গত বছর এই দিনে এই শহীদ মিনার থেকে আমরা ঘোষণা করেছিলাম ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপের সেই ঐতিহাসিক এক দফা। ঐতিহাসিক এক দফা কোনো ব্যক্তি, দলের বা কোনো সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। তিনি বলেন, এক দফা ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র জনতার পক্ষ থেকে। এক দফার প্রকৃত ঘোষক বাংলাদেশের জনগণ, বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র জনতা এবং শহীদ ভাই বোনেরা। এনসিপির আহ্বায়ক বলেন, আমরা দায় ও দরদের রাজনীতির ঘোষণা দিয়েছিলাম। আমরা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ঘোষণা দিয়েছিলাম। বলেছিলাম, আমরা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করব যেখানে স্বৈরতন্ত্র আর কখনোই ফিরে আসতে পারবে না। তিনি আরও বলেন, জুলাই পদযাত্রায় দেশের বিভিন্ন জায়গায় বলেছি ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী বন্দোবস্তের বিলোপ আমরা ঘটাতে পারিনি। ঘোষণা শেষে নাহিদ ইসলাম বলেন, আজ থেকে ঠিক এই বছর আগে এই শহীদ মিনারে আমরা শপথ নিয়েছিলাম এই দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করব। আপনারা সেই আহ্বানের সাড়া দেওয়ায় আমরা সবাই মিলে ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করেছি এবং দেশের ওপর নিজেদের কর্তৃত্ব ফিরিয়ে নিয়েছি। আজ আবার এই শহীদ মিনার থেকে আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে আমাদের সেকেন্ড রিপাবলিক গঠনে এই ঐতিহাসিক 24 দফাকে বাস্তবে রূপান্তর করে সকল নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ি। 24 দফা হলো নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, গণতন্ত্র, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার, সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন, জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার, স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ, সার্বজনীন স্বাস্থ্য, জাতি গঠনের শিক্ষানীতি, গবেষণা, উদ্ভাবন ও তথ্য প্রযুক্তি বিপ্লব, ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা, নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন, মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি, তারুণ্য, কর্মসংস্থান, বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি, টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব, শ্রমিক কৃষকের অধিকার, জাতীয় সম্পদ ব্যবস্থাপনা, নগরায়ণ, পরিবহন ও আবাসিক পরিকল্পনা, জলবায়ু সহনশীলতা ও নদী সমুদ্র রক্ষা, প্রবাসী বাংলাদেশের মর্যাদা ও অধিকার, বাংলাদেশি পররাষ্ট্রনীতি ও জাতীয় প্রতিরক্ষা কৌশল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।